ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের আর্টিকেল রাইটিং নিয়ে। তো আমরা গত ক্লাসে এসইওর ক্লাসটা একদম পরিপূর্ণভাবে দেখেছি, কিভাবে এসইওর ক্লাস করতে হয় বা কিভাবে এসইওর জন্য কাজ করতে হয়, কম্পিটিটর অ্যানালাইসিস বা কিওয়ার্ড অ্যানালাইসিস, সব ধরনের কাজ আমরা শিখেছি। তো আজকে যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে ওকে, তো আজকের ক্লাসে আমরা দেখব টোটাল আর্টিকেল রাইটিং, কিভাবে আর্টিকেল রাইটিং করতে হয়, কিভাবে আর্টিকেল রাইটিং এর স্টেপ বাই স্টেপ আমরা শিখব। ওকে, তো আমি স্ক্রিনে চলে যাচ্ছি। ওকে, আচ্ছা, মনে করুন, আচ্ছা, সর্বপ্রথম আমরা জিনিসটা দেখি যে আমরা সাধারণত আপনারা সবাই জানেন যে আমি কোনো কাজ দেখানোর আগে সর্বপ্রথম ওই কাজের কেমন কাজ রয়েছে বা কেমন চাহিদা রয়েছে এই জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে থাকি। ঠিক একইভাবে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা যে আজকে যে আর্টিকেল রাইটিং এর যে ক্লাসটা করব, শিখবো, কেন শিখবো, এই আর্টিকেল রাইটিং এর কাজের জন্য ফাইবারে কত মানে কেমন কাজ রয়েছে, যে প্রচুর কাজ আছে নাকি খুবই কম কাজ আছে। যদি প্রচুর কাজ থেকে থাকে আমরা আর্টিকেল রাইটিং এর ক্লাসটা করব, আর যদি একদম লো লেভেল কাজ থেকে থাকে আমরা করব না। আর আরেকটা জিনিস বলে রাখি যে যারা ওয়েবসাইট তৈরি করবে, যাদের ওয়েবসাইট আছে, কোন একটা কোম্পানি আপনাকে দিয়ে ওয়েবসাইট তৈরি করবে বা কোন একটা কোম্পানির ওয়েবসাইট আছে, তার এখানে বিভিন্ন প্রোডাক্ট অ্যাড করবে। তো যে কোনো প্রোডাক্ট অ্যাড করতে হলে তাকে অবশ্যই আর্টিকেল রাইটিং করতে হবে। আর্টিকেল রাইটিং ছাড়া কোনো প্রোডাক্ট সে তার ওয়েবসাইটে অ্যাড করতে পারবে না। হতে পারে বায়ার আপনাকে বলতে পারে যে তার এই প্রোডাক্টটা, এই হচ্ছে তার টাইটেল। তো এই টাইটেল এবং এই প্রোডাক্ট নিয়ে আপনি একটি ডেসক্রিপশন রেডি করে দিতে। মনে করুন যে ডেসক্রিপশন হচ্ছে একটি আর্টিকেল রাইটিং। তো কিভাবে আর্টিকেল রাইটিং করতে হয় সেই জিনিসগুলো যদি আমরা জেনে যাই, তো আমরা অনায়াসে একজন বায়ারের জন্য আমরা ডেসক্রিপশন রেডি করে দিতে পারবো। তো তার আগে আমরা দেখি যে আর্টিকেল রাইটিং নিয়ে ফাইবারে কেমন কাজ আছে। আমি এখানে লিখে দিলাম আর্টিকেল রাইটিং। তো দেখুন, আমি আর্টিকেল রাইটিং লিখে সার্চ করার পরে এই সার্ভিসগুলো অ্যাভেলেবল রয়েছে 31,335। আবার এখানে আমি জাস্ট আর্টিকেল রাইটিং লিখে সার্চ করেছি। এখন আমি যদি এসইও আর্টিকেল রাইটিং লিখে যদি সার্চ করি, তো দেখুন এখানে সার্ভিস আছে 32,000-এর উপরে সার্ভিস আছে। আমি যদি এসইও ব্লগ রাইটিং লিখে যদি সার্চ করি, তো দেখুন 31,000 আছে। তার মানে আর্টিকেল রাইটিং নিয়ে প্রচুর এখানে কাজ দেখতে পাচ্ছি। তারপর কন্টেন্ট রাইটিং আর আর্টিকেল রাইটিং একই কথা। তো দেখুন 9,109টা সার্ভিস আছে। তার মানে আর্টিকেল রাইটিং নিয়ে ফাইবারে প্রচুর প্রচুর কাজ আছে, যেগুলো কাজ শেষ করার মতো নয়। তো দেখুন আমি আর্টিকেল রাইটিং সার্চ দেওয়ার পরে 31,335 মানে একটা কিওয়ার্ডের মধ্যে আছে, একটা ট্যাগের মধ্যে এতগুলো কাজ আছে। তো আমরা যে কোনো একটা কাজ ওপেন করি। মনে করুন উনি হচ্ছেন টু লেভেল সেলার। তো উনারটা একটু ওপেন করি, উনি কিভাবে কাজ করতেছেন বা কতটুকু কাজ করতেছেন। তো দেখুন আর্টিকেল রাইটিং এর উপরে উনি 560টা অলরেডি কাজ কমপ্লিট করে ফেলছেন। আর ওনার হাতে কাজ আছে $14। তো উনি বেসিকের জন্য $55 কাজ করেন, স্ট্যান্ডার্ডের জন্য করেন $75 এবং প্রিমিয়ামের জন্য করেন $105। তার মানে আর্টিকেল রাইটিং নিয়ে প্রচুর কাজ আছে। তো আমরা আরেকটা দেখি, ওনারটা আমরা একটু দেখি। উনি কাজ করেছেন 189টা কাজ। ওনার বেসিক $50, স্ট্যান্ডার্ড $110, প্রিমিয়াম $210। ওনার হাতে এখনো কোনো অর্ডার নেই। তো আমরা আরেকজনেরটা দেখি। আচ্ছা, উনি হচ্ছেন টপ রেটেড সেলার, ওনারটা একটু একটু দেখি আমরা। এরপরে আমরা দেখবো যে জিরো লেভেল সেলাররা কিভাবে কাজ করতেছে। উনি দেখুন অলরেডি 660টা কাজ কমপ্লিট করে ফেলছেন। দুইটা অর্ডার এখনো ওনার হাতে আছে। এখন আমরা একটু জিরো লেভেল সেলার যারা আছে তাদের একটু দেখি, কারণ আমরা যখন কাজ করবো তখন আমরা থাকবো জিরো লেভেল, কারণ আমরা সবাই জিরো লেভেল সেলার। তো আসলে যে জিরো লেভেল সেলারদের এখানে কাজ আছে কিনা, যদি কাজ থাকে আমরা ক্লাসগুলো করবো, আর যদি কাজ না থাকে তাহলে আমাদের ক্লাস করে খামাখা ক্লাস করে কোনো লাভ হবে না। ওকে, তো আমরা জিরো লেভেল সেলার গুলো একটু দেখি। জিরো লেভেল, এই যে দেখতে পাচ্ছেন, দেখে মনে হচ্ছে যে উনি হচ্ছেন জিরো লেভেল সেলার। আসলে না, উনি হচ্ছেন প্রো প্রো ভেরিফাইড সেলার, মানে উনি হচ্ছেন যে ফাইবারের ভেরিফাইড সেলার। ওকে, আচ্ছা, ওনারটা আমরা দেখতে পাচ্ছি জিরো লেভেল সেলার, উনি হচ্ছেন জিরো লেভেল সেলার। তো আমরা একটু জিরো লেভেল সেলারটা একটু ঘুরে আসি। আচ্ছা দেখুন, উনি হচ্ছেন জিরো লেভেল সেলার, অলরেডি 60টা কাজ কমপ্লিট করে ফেলছেন। ওনার হাতে এখনো একটা অর্ডার রয়েছে।
আমরা আরো একটু দেখি, জিরো লেভেল সেলারগুলো আর একটু দেখি, আর একটু নিচে যাই, নিচে গেলে আমরা দেখতে পাবো ওনারটা একটু একটু দেখি। আচ্ছা দেখুন, উনি হচ্ছেন কিন্তু জিরো লেভেল সেলার, 17টা কাজ কমপ্লিট করে ফেলছেন, এখনো ওনার হাতে কাজ আছে 5টা কাজ আছে। তো উনি বেসিকের জন্য $10 নিচ্ছেন, স্ট্যান্ডার্ডের জন্য $20 আর প্রিমিয়ামের জন্য $40। তার মানে হচ্ছে যে জিরো লেভেল সেলারদের কিন্তু এখানে কাজ আছে, যদি আপনার প্রাইজিংটা কম থেকে থাকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 2 লেভেল সেলাররা তাদের প্রাইজিং দিয়েছে প্রিমিয়াম 105, বেসিকের জন্য 55। তো আবার জিরো লেভেল সেলার উনি দিয়েছেন বেসিকের জন্য দিয়েছেন $10, স্ট্যান্ডার্ডের জন্য দিয়েছেন $20 আর প্রিমিয়ামের জন্য $40। সেই ক্ষেত্রে কিন্তু ওনার কাছে কিন্তু কাজ আসতেছে। তার মানে আমরা যদি আর্টিকেল রাইটিং এর কাজটা শেখার পর যদি আমরা যদি আমাদের প্রাইজিংটা সব চাইতে যদি লো কোয়ালিটি করে দেই, আর আমাদের যদি কাজের কোয়ালিটিটা যদি অনেক ভালো থাকে, আমরা ডেসক্রিপশনে যদি সাজিয়ে গুজিয়ে লিখতে পারি, তো অবশ্যই আমাদের কাছে কাজ আসবে। ওকে, তাহলে আমরা এই কাজটা শিখতে পারি, তাই না সোহেল? হ্যাঁ জি স্যার। আচ্ছা, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আর্টিকেল রাইটিং রাইটিং এর উপরে অনেক অনেক ডিমান্ডেবল কাজ রয়েছে এখানে। ওকে, তো আমরা কাজে চলে যাই। ওকে, মনে করুন আমি এখানে গুগল লিখে সার্চ করি, গুগল আপনাকে একজন বায়ার হায়ার করলো, বায়ার হায়ার করে আপনাকে কাজ দেবে, তার একটি নির্দিষ্ট একটি কিওয়ার্ড আপনাকে দেবে, যে দিয়ে বলতে পারে, মনে করুন যে সাধারণত হতে পারে যে ব্যাক পেইন। হ্যাঁ, ব্যাক পেইন একটা কিওয়ার্ড, সে আপনাকে ব্যাক পেইন দিয়ে বলতে পারে যে আমার জন্য এই ব্যাক পেইনের উপরে কিছু আর্টিকেল লিখে দাও, আমার জন্য ব্যাক পেইনের উপরে কিছু আর্টিকেল লিখে দাও। তো আমরা সর্বপ্রথম কি করব, সর্বপ্রথম চলে আসবো আমরা গুগলে, গুগলে এসে আমরা লিখে সার্চ দিব ব্যাক পেইন, আমরা ব্যাক পেইন লিখে সার্চ করলাম। ওকে, তো ব্যাক পেইন লিখে সার্চ করার ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে, অনেকগুলা ওয়েবসাইট চলে আসছে। তো আমরা যে কোনো একটা ওয়েবসাইটের ভিতরে যাই, মনে করুন এই ওয়েবসাইটের ভিতরে আমি যাচ্ছি, এই ওয়েবসাইটের ভিতরে আমি আমি চলে আসলাম। আসার পর কিন্তু এখানে কিন্তু আমরা অনেকগুলা পেজ দেখতে পাচ্ছি, অনেকগুলা আমরা পেজ দেখতে পাচ্ছি। তো আমরা যদি একটু নিচে যাই, একটু নিচে যাওয়ার পর এখানে ওভারভিউ আমরা দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো লেখা আছে, অনেক জিনিস আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি। আবার আমরা যদি একটু নিচে যাই, এখানে অনেকগুলো লেখা দেখতে পাচ্ছি। এই যে লেখাগুলা, এই যে লেখাগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে কিন্তু আর্টিকেল, এগুলো এক একটা হচ্ছে কিন্তু আর্টিকেল। আর ওই আর্টিকেলগুলো কিন্তু বায়ার আমাদেরকে দেবে, ওই কাজগুলোই বায়ার আমাদেরকে দেবে, দিয়ে বলবে যে তুমি আমার ওয়েবসাইটের জন্য এই হচ্ছে আমার কিওয়ার্ড, ব্যাকপেইন কিওয়ার্ড, তুমি ব্যাকপেইনের জন্য আমার কি করো, কিছু আর্টিকেল লিখে দাও। আর আপনি যখন আর্টিকেলগুলো লিখে দিবেন, ওই আর্টিকেলগুলাই কিন্তু বায়ার তার ওয়েবসাইটের ভিতরে এভাবে সাবমিট করবে, এভাবে সাবমিট করবে। হতে পারে বায়ার ওয়েবসাইটের জন্য বলতে পারে, হতে পারে বায়ার ল্যান্ডিং পেজের জন্য বলতে পারে। এগুলো হচ্ছে ল্যান্ডিং পেজ, এগুলো হচ্ছে ল্যান্ডিং পেজ। তো আমরা যদি যে কোনো একটা ল্যান্ডিং পেজের ভিতরে যাই, আমরা একটা ল্যান্ডিং পেজের ভিতরে ঢুকলাম, ঢোকার পর কিন্তু এখানে আমরা ইমেজ দেখতে পাচ্ছি, এখানে আমরা কিছু আর্টিকেল দেখতে পাচ্ছি, মেডিকেল ডিপার্টমেন্ট অ্যান্ড সেন্টার্স। আবার মেডিকেল ডিপার্টমেন্ট অ্যান্ড সেন্টার্সের ভিতরে যদি ক্লিক করি, তো আমাদের আরেকটা পেজ চলে আসবে, এগুলো সবগুলো হচ্ছে কিন্তু আর্টিকেল। এখানে কিন্তু একটা হচ্ছে এক একটা আর্টিকেল। আর্টিকেল অনেক ধরনের হতে পারে, একটা হচ্ছে ভিডিও আকারে হতে পারে, ইমেজ আকারে হতে পারে, হ্যাঁ, রাইটিং আকারে হতে পারে। এটা আমরা সবাই জানি যে ভিডিও, অনেক ওয়েবসাইটের ভিতরে আপনি ভিডিও পাবেন, আবার ভিডিওর নিচে আর্টিকেল পাবেন, এটা হচ্ছে ভিডিও রিলেটেড আর্টিকেল। আবার অনেক সময় পাবেন, এই যে একটু আগে আমরা দেখেছি ইমেজ রিলেটেড আর্টিকেল। তো এই যে আর্টিকেলটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইমেজ রিলেটেড আর্টিকেল, উপরে ইমেজ রয়েছে, আর এই ইমেজের সারাংশগুলো এখানে নিচে লিখে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে সরাসরি আর্টিকেল, সরাসরি আর্টিকেল বলতে এগুলো হচ্ছে সরাসরি আর্টিকেল উইদাউট ইমেজ ছাড়া, এগুলো হচ্ছে সরাসরি আর্টিকেল, এগুলো আমাদেরকে লিখে দিতে হবে। তো আমরা সর্বপ্রথম কি করব, তো বায়ার আমাদের কি করলো, যে ব্যাক পেইন একটা কিওয়ার্ড দিয়ে বললো যে এটা হচ্ছে আমার ব্যাক পেইন, আমার ওয়েবসাইটের নাম, তুমি ব্যাক পেইন রিলেটেড আমাকে কয়েকটা আর্টিকেল লিখে দাও। বায়ার হতে বলতে পারে যে, এখানে বায়ার বলতে পারে যে আমাকে তুমি 20,000 মধ্যে একটি আর্টিকেল লিখে দাও, 20,000 ওয়ার্ডের মধ্যে একটি আর্টিকেল লিখে দাও। আবার কোনো বায়ার বলতে পারে যে 1,00,000 ওয়ার্ডের ভিতরে আমাকে একটা আর্টিকেল লিখে দাও। এগুলো আমাদেরকে দিতে হবে। তো এগুলো হচ্ছে ওয়ার্ডের উপরে হচ্ছে কি আপনার প্রাইজিং প্রাইজিং রেট, আপনি যত বেশি ওয়ার্ড লিখতে পারবেন তত বেশি আপনি প্রাইজিং পাবেন, আপনার ডিমান্ডেবল তত বেশি হবে।
তো এগুলো কিন্তু বায়ার বলে দেবে। তো আমাদের কাজ হচ্ছে যে বায়ার যদি আমাদেরকে ব্যাকপেন দিয়ে বললো যে আমরা একটি আর্টিকেল, তাকে ব্যাকপেন নিয়ে তাকে এত ওয়ার্ডের একটি আর্টিকেল লিখে দিতে, সেক্ষেত্রে সম্ভবত আমাদের কাজ হচ্ছে আমরা গুগলে চলে আসবো। গুগলে আসার পর আমরা গুগলে সার্চ দেব, ব্যাকপেন লিখে সার্চ দেব। তো সার্চ দেওয়ার পরে এই ব্যাকপেনের এগেনস্টে যেগুলো যেগুলো আমাদের ওয়েবসাইট আসবে, এগুলো হচ্ছে আমাদের টার্গেটেড কি কম্পিটিটর। কি বলেন সোহেল? আমি তো কম্পিটিটর অ্যানালাইসিসের ক্লাসগুলো শিখেছি, এখানে যেগুলো আমাদের আসলো এগুলা কি আমাদের কম্পিটিটর কি হতে পারে? সোহেল আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ জি স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, এগুলো আমাদের কি হতে পারে? এই যে আমরা যে ব্যাকমেইল লিখেছি, যে সার্চ করলাম, এগুলো আমাদের কম্পিটিটর কি হতে পারে? স্যার এগুলা, এগুলো হচ্ছে আমাদের এই কিওয়ার্ডের কম্পিটিটর। এগুলো হচ্ছে আমাদের স্যার এই এগুলো স্যার এই ব্যাক কিওয়ার্ডের পেনের স্যার কি, কি বলেন? স্যার এগুলো স্যার ব্যাক পেনের স্যার এই হ্যাঁ, এই এগুলো হচ্ছে কি- আমাদের ব্যাকপেনের কম্পিটিটর, তাই না? জি স্যার। তো আমরা কি বাইরে আমাদেরকে এই ব্যাকপেন দিল, ব্যাকপেনের এগেনস্টে কিন্তু আমরা এই এতগুলা কম্পিটিটর পেয়ে গেলাম। এখন আমাদের উচিত আমরা কোনো আর্টিকেল লেখার আগে তো এগুলো আমরা সার্চ করব। তো এটা হচ্ছে ব্যাকপেনের আন্ডারে, তো আমরা এটা সার্চ করলাম, এটা ওপেন করলাম। ওপেন করে আমরা দেখব যে তারা স্যার কিভাবে কিভাবে আর্টিকেলগুলো লিখেছে। এখানে তারা ওভারভিউ কিভাবে লিখেছে, আহ, এই নিচের অংশটা কিভাবে লিখেছে, এগুলা কিভাবে লিখেছে, এগুলা থেকে আমরা কি করব, আইডিয়া নিব। এগুলা থেকে আমরা কি করব, আইডিয়া নিব। আবার আবার আমরা আরেকটা পেজ ওপেন দিতে পারি, আমরা এই পেজটা ওপেন দিতে পারি। এই পেজটা আমরা প্রত্যেকটা পেজ থেকে, যেহেতু একজন ভাই আমাদেরকে $200 $300 দিবে আর্টিকেল রাইটিং এর উপরে, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা রিসার্চ করব। আমরা আমরা সবাই কিওয়ার্ড রিসার্চের কাজ জানি, কম্পিউটার অ্যানালাইসিস মানে কিভাবে বের করতে হয় সেটাও আমরা জানি। তো আর্টিকেল রাইটিংটা ইনশাল্লাহ আপনারা সবাই পারবেন, কারণ অনেক সহজ, একটু বুঝলে অনেক সহজ মনে হবে। ওকে, একটু পরে আমি যখন আপনাদেরকে একদম বুঝিয়ে দেব, একদম মানে সারাংশ আকারে বুঝিয়ে দেব, একদম পানির মতো সহজ মনে হবে। এই দেখুন, উনি লিখেছেন, তো এখানে অনেকগুলো ওয়ার্ড লিখেছেন এই ব্যাকপেইনের উপরে। তো এগুলো হচ্ছে তাদের তাদের কি আর্টিকেল, হ্যাঁ, বা আর্টিকেল ধরতে পারেন, আবার কিওয়ার্ডও ধরতে পারেন। হ্যাঁ, তো আমরা সাধারণত ধরে নিলাম এগুলো হচ্ছে তাদের আর্টিকেল। তো এগুলো থেকে আমরা কি করব, এই যে উপরের লাইনটা হচ্ছে তাদের টাইটেল, আর এই টাইটেলের আন্ডারে হচ্ছে এটা ডেসক্রিপশন মানে আর্টিকেল। তো আমরা কি করব, এই সবগুলো আমরা পড়বো, এই সবগুলো আমরা এক ধাপে ধাপে পড়বো। পরে আমরা কি করব, আইডিয়া নিব যে তারা কিভাবে আর্টিকেল লিখেছে, তারা কিভাবে এসব করেছে। এই দেখুন ইমেজের আন্ডারে তারা এগুলা দিয়েছে, এই দেখুন ইমেজের আন্ডারে তারা এগুলা দিয়েছে। তো এই সবগুলো কিন্তু আমরা আইডিয়া নিব। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। কোনো একজন বায়ার যদি আপনাকে নির্দিষ্ট একটা কিওয়ার্ড দিয়ে বলে যে এই কিওয়ার্ডের আন্ডারে তাকে আর্টিকেল লিখে দিতে হবে, সেই ক্ষেত্রে আপনাদের প্রথমে কি করতে হবে, ওই কিওয়ার্ড লিখে সার্চ করতে হবে। সার্চ করে আপনার কম্পিউটার যারা আছে তাদের কাছ থেকে আপনারা আইডিয়া নিতে হবে, তাদের কাছ থেকে আইডিয়া নিতে হবে। আবার আপনি চাইলে এই যে তারা এভাবে লিখেছে এই লেখাগুলো আপনি দিতে পারবেন। কিভাবে? আপনি এই যে তার হুবহু অবিকুল যে লেখাগুলো আছে এই লেখাগুলোকে ডিফারেন্ট করে আপনি বায়ারকে দিতে পারেন। একই লেখা যদি আপনি বায়ারকে জমা দেন, বায়ার কখনোই অ্যাকসেপ্ট করবে না। বায়ার যদি তার ওয়েবসাইটের জন্য যদি সেটা যদি সে পোস্ট করতে যায়, তাহলে তাকে কি কি করবে, কপিরাইট ক্লেমে ধরে নেবে। সেক্ষেত্রে আপনি যদি ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সগুলো যদি একটু এলোমেলো করে দেন বা সেন্টেন্সগুলো যদি চেঞ্জ করে দেন, তাহলে কোনো সমস্যা হবে না। আমরা সবচেয়ে মানে এই জিনিসটা মাথায় রাখবো যে কখনোই কোনো সময় আমরা কোনো বায়ারকে কপিরাইট যুক্ত আমরা কি দেব না, আর্টিকেল দেব না। আমরা নিজে থেকে লেখার চেষ্টা করব, আমরা নিজে থেকে আর্টিকেল লেখার চেষ্টা করব। তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের কম্পিটিটর যারা আছে তাদের আর্টিকেলগুলো আমরা আমরা কি করব, আমরা প্রথমে পড়ব। 1 ঘন্টা সময় দিয়ে আমরা তাদের তাদের আর্টিকেলগুলো পড়ব। পরে আমরা আইডিয়া নিব। আইডিয়া নিয়ে মনে করুন আপনি এই জিনিসগুলো লিখতেন, এই ওভারভিউটা আপনি লিখবেন। তো প্রথমে কি করবেন, ওভারভিউটা পুরোপুরি পড়বেন। মনে করুন এই ছোট্ট একটা সেন্টেন্স ওভারভিউ আপনি লিখবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই ওভারভিউটা মানে সম্পূর্ণ পড়বেন যে সে ওভারভিউটা কিভাবে লিখেছে। তার কাছ থেকে আপনি আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে আপনি ওভারভিউটা লেখা শেষ করবেন। এরপরে এরপরে ধরুন আপনি পরের চ্যাপ্টার লিখবেন, এই লাইনটা লিখবেন। হ্যাঁ, এটা হচ্ছে কিওয়ার্ড, এই কিওয়ার্ডের আন্ডার এই জিনিসটা লিখবেন। আপনি প্রথমে তারটা পড়বেন, পড়ার পর আপনি এরপরে আপনারটা লিখবেন। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাই যে আর্টিকেল রাইটিংটা আসলে জিনিসটা কি, আর্টিকেল রাইটিং কিভাবে করতে হয়, কিভাবে আপনারা কাজ করলে সঠিকভাবে রাইটিং করতে পারবেন, এই জিনিসগুলো আমি আপনাদেরকে তুলে ধরবো। ওকে, ওকে, গ্রেট রুলস অফ আর্টিকেল রাইটিং। কিভাবে আপনারা একদম সহজ এবং সুন্দরভাবে আর্টিকেল রাইটিং করতে পারেন, কিভাবে সহজ এবং সুন্দরভাবে আপনারা আর্টিকেল রাইটিং করতে পারেন, আমি এখানে লিখে রেখেছি যাতে আপনারা পরবর্তীতে এগুলো দেখে দেখে বুঝতে পারেন।
তো আর্টিকেল রাইটিং করতে হলে প্রথমে আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, বুলেট পয়েন্ট ব্যবহার করুন, মানে ইউজ বুলেট পয়েন্ট, মানে আপনাকে অবশ্যই বুলেট পয়েন্ট ব্যবহার করতে হবে। এই দেখুন আমরা যদি এই সাইডে যদি যাই, এই দেখুন তারা কিন্তু কি করেছে, বুলেট পয়েন্ট ব্যবহার করেছে। তারা কি করেছে দেখেন তো একটু, হ্যাঁ জি স্যার। তারা বুলেট পয়েন্ট ব্যবহার করেছে। তার মানে আর্টিকেল রাইটিং এর ক্ষেত্রে অবশ্যই আপনাকে বুলেট পয়েন্ট 100% ব্যবহার করতে হবে। যদি সঠিকভাবে আর্টিকেল রাইটিং করতে চান আপনাকে বুলেট পয়েন্ট 100% ব্যবহার করতে হবে। এরপর দেখুন আছে ইউজ অ্যাক্টিভ ভয়েস। ইউজ অ্যাক্টিভ ভয়েস আসলে এই জিনিসটা কি, তো এর বাংলা হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করুন। অ্যাক্টিভ ভয়েস জিনিসগুলো কি, অ্যাক্টিভ অ্যাক্টিভ জিনিসগুলো হচ্ছে, মনে করুন আমি একটা জিনিস লিখলাম, হ্যাঁ আমি একটা জিনিস লিখলাম, লেখার ক্ষেত্রে কি হলো, আমি দুইটা বাক্য লিখলাম, একটা হচ্ছে একটা ওয়ার্ডে কিন্তু ইংলিশ দুইটা শব্দ হয়, একটা ওয়ার্ডে কিন্তু আমাদের যে বাংলা ভাষা আছে, তো অনেকে কিন্তু অনেক রকমের ইংরেজি ব্যবহার করে থাকে। তো সহজ যে ভাষাটা আছে, সহজ যে ভাষাটা আছে, যে ভাষাটা সবসময় সচরাচর মানুষ ব্যবহার করে থাকে, যে ভাষাগুলা সবসময় সবসময় সচরাচর মানুষ যে যে ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করে থাকে, এগুলাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। আর যেগুলো খুবই কম ব্যবহার করা হয়, যেগুলো মানুষের সামনে খুবই কম পরিচিত হয়, তো দেখুন আমি এখানে যদি গুগল ট্রান্সলেটে যাই, আমি এখানে লিখে দিলাম ইজ, আমি এখানে লিখে দিলাম ইজ, দেখুন আমি ইজ লিখে যদি সার্চ করি, আচ্ছা এখানে আমি হয় কপি করি, হ্যাঁ দেখুন তো আমাদের এখানে কতগুলো ইংলিশ চলে আসে। হয়, হয় অর্থ হচ্ছে ইজ, কারণ ইজের পরিবর্তে কিন্তু অনেকগুলো বাক্য আমাদের সামনে চলে আসবে। এখানে আসতেছে না, দাঁড়ান, দাঁড়ান, that, আচ্ছা এই দেখুন আসছে, দ্যাট অর্থ হচ্ছে যে, তো দেখুন এই যে শব্দটা অনেক অনেক রকমের আসছে, কারণ দ্যাট, দ্যাট এই জিনিসটা হচ্ছে আমাদের সবার সামনে পরিচিত। দ্যাট জিনিসটা হচ্ছে আমাদের সবার সামনে পরিচিত, যেমন দ্যাট হচ্ছে আমাদের পরিচিত একটা শব্দ, ইট হচ্ছে আমাদের একটা পরিচিত একটা শব্দ, তারপর দিস হচ্ছে আমাদের একটা পরিচিত শব্দ, তাই না? জি স্যার। এরপরে দেখুন দ্যাট, তারপর সেম হচ্ছে আমাদের একটা পরিচিত শব্দ, তারপর হি আমাদের পরিচিত শব্দ, এরপরে রয়েছে হুইচ, হুম হুইচ, মনে করুন এই হুইচটা হচ্ছে আমাদের অপরিচিত একটা শব্দ, মানে সব সময় সচরাচর যে শব্দটা ব্যবহার হয়, সচরাচর যে শব্দটা ব্যবহার হয় সেটা হচ্ছে ইট, দ্যাট, দিস, ইট, দ্যাট, দিস। এবং অসচরাচর যেগুলো শব্দ ব্যবহার হয়, যেগুলো খুবই কম ব্যবহার হয়, সেগুলো হচ্ছে হুইচ, হুইচ, হুইচ শব্দটা খুবই কম ব্যবহার হয়, আবার অ্যাজ শব্দটা খুবই কম ব্যবহার হয়, বা খুবই কম মানুষ এই শব্দগুলো চিনে থাকে। আমি জাস্ট এক্সাম্পল হিসাবে আপনাদেরকে বুঝালাম, কিন্তু হুইচ, অ্যাজ এগুলা এগুলা কিন্তু কমন শব্দ, ঠিক আছে? কিন্তু আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি বুঝালাম, যে আমি এখানে বুঝালাম যে ইট, দ্যাট, দিস এগুলো হচ্ছে কমন শব্দ, আর হুইচ, তারপর হচ্ছে হোয়াট, তারপর অ্যাজ এগুলো হচ্ছে আনকমন শব্দ। জাস্ট আপনাকে বোঝানোর জন্য বুঝালাম। তার মানে আমরা বুঝতে পেরেছি যে যেগুলো অ্যাক্টিভ ভয়েস আছে, যেগুলো সচরাচর মানুষ ব্যবহার করে থাকে, ওইগুলোকে আমাদেরকে কি করতে হবে, আমাদের আর্টিকেলের মধ্যে ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তারপর এখানে আছে ডোন্ট ইউজ উইলেস ওয়ার্ড। ডোন্ট ইউজ উইলেস ওয়ার্ড। উইলেস ওয়ার্ডটা জিনিসটা কি, আহ, আমি আপনাকে বলি, উইলেস হচ্ছে গিয়ে, মনে করুন আমরা একই শব্দ বারবার ব্যবহার করাকে বলা হয় উইলেস, উইসেল, সরি উইসেল, একই শব্দ বারবার ব্যবহার করাকে বলা হয় উইসেল। এখন একই শব্দ আমরা কিভাবে বারবার 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 ব্যবহার করি সেই জিনিসটা আমি আপনাকে বলি। তো মনে করুন একজন মানুষ আপনাকে প্রশ্ন করলো, একজন মানুষ আপনাকে প্রশ্ন করলো যে আপনি এখন কোথায় যাচ্ছেন। আমি আবার বলে দিচ্ছি যে একটা শব্দ বারবার আমরা কিভাবে ব্যবহার করি সেই জিনিসটা আমি আপনাকে বোঝাচ্ছি। আপনাকে একজন প্রশ্ন করলো যে আপনি এই মুহূর্তে কোথায় যাচ্ছেন, হ্যাঁ, বা কেউ বলতে পারে যে আপনি কি করতেছেন, আপনি কি করতেছেন। এখন দেখুন একই শব্দ কিভাবে ব্যবহার করি। আমি বললাম আমি এখন ভাত খাবো, আমি এরপর বাজারে যাব, আমি এরপর বাজার থেকে এসে হাত মুখ ধোবো, আমি এখন হাত মুখ ধোয়ার পর আমি আমি খাওয়া দাওয়া করব, আমি খাওয়া দাওয়া করার পর আমি ঘুমাবো। একই শব্দ, মানে কোন শব্দগুলো আমি বারবার ব্যবহার করেছি একটু বলতে পারবেন সুয়েল? আমি শব্দটা হ্যাঁ, আমি শব্দটা
আমি বারবার ব্যবহার করেছি। এখন আমি এই জিনিসগুলো সুন্দর করে এভাবে বলতে পারি না আমি একবার ব্যবহার করলাম। আমি বাজারে যাব, বাজারে যাওয়ার পর আমি কি করব, বাজার থেকে খরচ করব, খরচ করার পর আমি এসে হাত মুখ ধোবো, হাত মুখ ধোয়ার পর আমি ঘুমাবো। সিম্পল না? জি স্যার। হ্যাঁ। তো আমি কি করলাম, এভাবে না বলে মানে বললাম যে আমি এখন বাজারে যাব, আমি বাজার থেকে কি করব, তরকারি কিনবো, তরকারি কেনার পর আমি কি করব, হাত মুখ ধোবো, হাত মুখ ধোয়ার পর আমি খাওয়া দাওয়া করব, আমি খাওয়া দাওয়া করার পর আমি ঘুমাবো। তো তার মানে আমরা একই শব্দ বারবার ব্যবহার করেছি। তো আর্টিকেল রাইটিং এর ক্ষেত্রে আপনি একই শব্দ বারবার ব্যবহার করা যাবে না। ক্লিয়ার? জি স্যার। ওকে। তারপর তারপর আছে দেখুন ইউজ এক্সাম্পল। আমি আপনাকে কিছু উদাহরণ দেই কিভাবে বায়ার আপনাকে কাজ দিতে পারে। এই আর্টিকেল রাইটিং এর ক্ষেত্রে আমি কিছু উদাহরণ দেই। মনে করুন যে ব্যাক পেইন নিয়ে একজন বায়ার আপনার সামনে আসলো। ব্যাক পেইন নিয়ে একজন বায়ার আপনার সামনে আসলো, এসে আপনাকে বলল যে ব্যাক পেইন হচ্ছে তার টার্গেটেড একটা কিওয়ার্ড। আপনি তার ব্যাক পেইন নিয়ে কি করার জন্য, একটি আর্টিকেল লেখার জন্য। এখন সেই আর্টিকেলটা কোথায়, আপনি যে যে আর্টিকেলটা লিখবেন, আপনি যে আর্টিকেলটা, মনে করুন আপনি একটা আর্টিকেল লিখে ফেললেন তার জন্য ব্যাক পেইন নিয়ে, আপনি একটা সুন্দর করে অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে বা আপনার কম্পিউটারদের সাহায্য নিয়ে আপনি একটি সুন্দর করে একটি আর্টিকেল লিখে ফেললেন। এখন এই আর্টিকেলগুলা বায়ার কোথায় 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 পোস্ট করবে, বা আপনার আর্টিকেলগুলো কোথায় কোথায় সে ব্যবহার করবে। প্রথমত হচ্ছে সে তার ওয়েবসাইটে আর্টিকেলগুলো ব্যবহার করবে। প্রথমে তার ওয়েবসাইটে আপনার আর্টিকেলগুলো সে ব্যবহার করবে। এরপরে হচ্ছে তার এই ওয়েবসাইটের নামে, হ্যাঁ, তার ওয়েবসাইটের নামে একটা পেজ থাকবে, ফেসবুক পেজ থাকবে। সে তার এই ফেসবুক পেজের ভিতরে আপনার আর্টিকেলগুলো কি করবে, পোস্ট করবে। এরপর তার আর্টিকেলের নামে একটা কি থাকবে, ফেসবুকের গ্রুপ থাকবে। সে ওই গ্রুপের মধ্যে আপনার দেয়া আর্টিকেলগুলো সে সেন্ড করবে। এরপর তার আর্টিকেল রিলেটেড একটা কি থাকবে, ইউটিউব চ্যানেল থাকবে। তার আর্টিকেল রিলেটেড একটা ইউটিউব চ্যানেল থাকবে, সে তার ইউটিউব চ্যানেলের মধ্যে সেন্ড করবে। এরপর রয়েছে আদার সোশ্যাল মিডিয়া প্রমোশন। এরপর সে কি করতে পারে, তার ফেসবুকের পেজটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রমোশন করতে পারে, তার ফেসবুকের গ্রুপটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রমোশন করতে পারে, তার ইউটিউব চ্যানেলটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রমোশন করতে পারে, তার ওয়েবসাইটটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রমোশন করতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে। এরপর দেখুন ইউজ শর্ট সেন্টেন্স। আমরা কি করি, সাধারণত কোনো জিনিস লেখার ক্ষেত্রে আমরা শুধু লিখেই যাই, কিন্তু একবারও কল্পনা করতে পারি না যে এই যে একটা লম্বা শব্দগুলো আমরা লিখব, এই যে এত লম্বা শব্দগুলো আমি যে লিখব, যে এই লেখাগুলা পরে মানুষ বিরক্ত হবে কিনা, এই লেখাগুলো পরে মানুষ বিরক্ত হবে কিনা। তো দেখুন এখানে আমি যদি একটা জিনিস দেখাই আপনাদের, ব্যাক পেইনের এখানে, তো এখানে কোথায়, আচ্ছা এই জিনিসটা কোথায়, এখানে ওভারভিউ। দেখুন সে ওভারভিউটা অনেক সংক্ষিপ্ত আকারে লিখেছে। সে যদি চাইতো এই জিনিসগুলো অনেক বড় করে লিখতে পারতো, সে যদি চাইতো সে অনেক বড় আকারে এই জিনিসগুলো লিখতে পারতো, কিন্তু সে কি দিয়েছে, সে একদম সিম্পল ভাবে দিয়েছে। তার মানে আমাদেরকে কি মাথায় কি রাখতে হবে, আমাদেরকে অবশ্যই যে কোনো টাইটেলের বিপরীতে, মনে করুন এটা হচ্ছে একটা টাইটেল, এই জিনিসটা হচ্ছে একটা টাইটেল, ওভারভিউ মনে করলাম যে এই ল্যান্ডিং পেজের ভিতরে একটা টাইটেল, এটা হচ্ছে একটা টাইটেল, ওভারভিউ হচ্ছে একটা টাইটেল, তারপর এটা হচ্ছে একটা টাইটেল, এটা হচ্ছে একটা টাইটেল, এইগুলো এক একটা হচ্ছে এক একটা টাইটেল, আর এই টাইটেলের আন্ডারে এই ওয়ার্ডগুলা, এই টাইটেলের আন্ডারে এই ওয়ার্ডগুলা। তো আমাদেরকে কি কি মনে রাখতে হবে, যে প্রত্যেকটা টাইটেলের জন্য আমাদেরকে সংক্ষিপ্ত আকারে বাক্য ব্যবহার করতে হবে, আমাদেরকে সংক্ষিপ্ত আকারে বাক্য ব্যবহার করতে হবে। তো মনে করুন যে একজন মানুষ এখানে লিখতে যাচ্ছে যে আপনি কিভাবে আমার জন্য ইউটিউব মার্কেটিং করবেন। হ্যাঁ, আমি বলতে পারি যে আমি অর্গানিকভাবে আপনার জন্য ইউটিউব মার্কেটিং করব, এভাবে বলতে পারি না? আবার আমি এটাকে যদি লম্বা করে যদি বলতে চাই, আমি বলতে পারি যে আমি আপনার জন্য ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ব্যাকলিং, কমেন্টিং, গুগল অ্যাডওয়ার্ড প্রমোশন, এভাবে অনেকগুলো বলতে পারি। কিন্তু আমার কথাটা হচ্ছে দুই ধরনের হয়ে গেছে, একটা হচ্ছে লং শব্দ, একটা হচ্ছে লং কিওয়ার্ড, একটা হচ্ছে শর্ট কিওয়ার্ড। তো আমরা সব সময় কি করব, আর্টিকেল রাইটিং এর ক্ষেত্রে আমরা শর্ট সেন্টেন্সগুলো ব্যবহার করব, একদম সংক্ষিপ্ত আকারে কি করব, সমাপ্তি করে দেব, এক একটা টাইটেলের জন্য একদম সংক্ষিপ্ত আকারে সমাপ্তি করে দেব। ওকে, আপনারা বুঝতে পেরেছেন। তো এরপর যে জিনিসটা আমরা করব,
ইউজ গ্রাফিক চার্ট, ইউজ গ্রাফিক চার্ট, তারপর রয়েছে ডায়াগ্রাম, তারপর হচ্ছে ইমেজ, তারপর হচ্ছে ভিডিও। এগুলা ব্যবহার করতে হবে। আপনাকে কি কি ব্যবহার করতে হবে? ইউজ গ্রাফিক চার্ট, ডায়াগ্রাম, ইমেজ, ভিডিও। তো আজ থেকে 5-6 বছর আগে সাধারণত মানুষ কি করতো? ওয়েবসাইটের ভিতরে লেখালেখি করতো, জাস্ট সেন্টেন্সগুলো লেখালেখি করতো। কিন্তু এই সেন্টেন্সগুলা আস্তে আস্তে কি হচ্ছে? বিলুপ্ত হয়ে যাচ্ছে। আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। হয়ে যাওয়ার পর মানুষ কি করতেছে? গ্রাফিক চার্ট ইউজ করতেছে, মানে গ্রাফিক্সের মাধ্যমে চার্টগুলো ব্যবহার করতেছে। ওই চার্টের ভিতরে আর্টিকেল লিখে দিচ্ছে। কোনো কোনো মানুষ ডায়াগ্রাম ব্যবহার করতেছে, আবার ইমেজও ব্যবহার করতেছে এবং ভিডিও ব্যবহার করতেছে। ইমেজও ব্যবহার করতেছে এবং ভিডিও ব্যবহার করতেছে। দেখুন, আমি যদি আপনাকে দেখাই, জাস্ট ভিডিওর জন্য যদি আমি যদি দেখাই, ভিডিওর জন্য আমি যদি দেখাই, তো আমি যদি যাই ইউটিউব চ্যানেলে, স্যার ডায়াগ্রাম জিনিসটা কি? আমি আমি বলতেছি, আমি আসতেছি, পিছন থেকে আসতেছি, ঠিক আছে? জি স্যার। ওকে। তো দেখুন, আমি যদি এখানে এখানে যদি লিখি আর্টিকেল, আমি যদি এখানে যদি আর্টিকেল আর্টিকেল লিখে যদি সার্চ করি, তো দেখুন আসসালামু আলাইকুম স্যার। আমরা যদি আর্টিকেল লিখে যদি সার্চ করি, তো দেখুন এখানে কিন্তু অনেক ভিডিওতে আপনি পাবেন। আচ্ছা, এখানে সম্ভবত পাচ্ছি না। অনেক ভিডিওতে মনে করুন যে আপনারা অনেক সময় অনেক ভিডিও দেখবেন, অনেক সময় অনেক ভিডিও দেখবেন, সে ইমেজ দিয়েছে এবং ইমেজের নিচে সে লেখাগুলো দিচ্ছে। এরকম ভিডিও পাওয়া যায় না? হ্যাঁ জি স্যার। সে ইমেজ ব্যবহার করতেছে, ইমেজগুলো স্লাইড শো হচ্ছে, ইমেজগুলা স্লাইড শো হচ্ছে, কিন্তু স্লাইড শো করতেছে এবং সে কি কি ঘটনা ঘটছে সে এগুলা মুখে বলতেছে, আবার এই মুখে লেখা বলাগুলা সে এখানে একদম নিচে লিখে লিখে দিচ্ছে। জি এগুলো স্যার। জি আপনারা স্যার। পাবেন আমাদের আরিয়ান রাজার ইউটিউব চ্যানেলে। তো দেখুন, আমি যদি যাই আরিয়ান রাজার এখানে, আমি যদি ওয়াল গুজমান লিখে সার্চ করি, ওকে, এআর টিভি, সে এখানে কিন্তু আর্টিকেল রাইটিং এর কাজ করে। এই দেখুন, এখানে শহীদ হওয়ার আগেই জান্নাতের, এই দেখুন সেগুলো লিখে লিখে দিচ্ছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, এগুলাই হচ্ছে আর্টিকেল রাইটিং। এগুলো স্যার হচ্ছে আর্টিকেল এগুলা স্যার রাইটিং। সাবটাইটেলের মতো স্যার। হ্যাঁ, সাবটাইটেলের মতো আপনি ভয়েস ওভার দিবেন। ভয়েস ওভার দেওয়ার পর এখানে নিচে লিখে দিবেন যে আপনি ভয়েসে কি কি বলতেছেন। এগুলো হচ্ছে আর্টিকেল রাইটিং। তার মানে আমরা বুঝতে পারলাম যে আর্টিকেল রাইটিং এর ক্ষেত্রে ভিডিও আর্টিকেল রাইটিং আমাদের প্রয়োজন। আবার দেখুন, কোনো কোনো ওয়েবসাইটের ভিতরে ভিডিও রয়েছে, আবার কোনো কোনো ওয়েবসাইটের ভিতরে আপনি ভিডিও পাবেন, আবার ভিডিওর নিচে আর্টিকেলও পাবেন। এরকম দেখা যায় না? জি স্যার। অনেক সময় দেখা যায়। ওকে। এরপর দেখুন, আমরা পাচ্ছি ইমেজ আর্টিকেল, ইমেজ আকারে আর্টিকেল। এখন ইমেজ আমরা কিভাবে ব্যবহার করব? আমরা ভিডিও কিভাবে ব্যবহার করে আমরা শিখলাম। তো ইমেজ আর্টিকেলের মধ্যে ইমেজ কিভাবে ব্যবহার করব? তো দেখুন, এই ওয়েবসাইটের ভিতরে যদি আমরা যদি যাই, তো দেখুন এখানে কিন্তু একটা ইমেজ আছে, তাই এখানের মধ্যে, হ্যাঁ, এই দেখুন একটা ইমেজ ইমেজ পাচ্ছি না? জি স্যার। একটা ইমেজ পাচ্ছি। তারপর এই ইমেজের আন্ডারে যদি আমরা একটু নিচে যাই, আর এই ইমেজে কি কি সমস্যা আছে, এই ইমেজ দিয়ে বোঝানো হচ্ছে যে তার কি আছে, তার গাড়ের মধ্যে সমস্যা আছে, হুম, বা তার মেরুদণ্ডের মধ্যে সমস্যা আছে। কিন্তু এই সমস্যাগুলা কি হচ্ছে, এখানে এখানে আর্টিকেল লিখে বিশ্লেষণ করা হচ্ছে। এখানে ছবির মধ্যে কি বোঝাতে চেয়েছিল, সে এইগুলা কি করতেছে এখানে মানে লিখে লিখে বোঝাচ্ছে। কারণ এখন কিন্তু এই শুধু জাস্ট জাস্ট আর্টিকেল এগুলো কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। এখন যদি এই নিত্য নতুনের, এখন কিন্তু ডিজিটাল যুগে যদি মানুষ যদি এরকম চিত্র সহ আকারে যদি মানুষদেরকে যদি না বোঝায়, তাহলে অনেক মানুষ কি করবে, জাস্ট ওয়েবসাইটের ভিতরে যাবে, যাওয়ার পর জাস্ট অনেকগুলো লেখা দেখে সে কিন্তু বের হয়ে যাবে, সে কিন্তু ওগুলো পড়বে না। আর যখন সে এই এফেক্টিভ একটা ইমেজ দেখবে, ইমেজ দেখে দেখবে যে না, আমি যে জিনিসের জন্য আসছি ওই ছবির মধ্যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছি, তখন সে কি করবে, এই ওয়েবসাইটের ভিতরে স্ক্রল ডাউন করে এই লেখাগুলো পড়বে। ঠিক আছে? জি স্যার। এরপর দেখুন, আমরা ইমেজ বুঝলাম, এরপর হচ্ছে ডায়াগ্রাম। এরপর হচ্ছে ডায়াগ্রাম। এখন আমরা সাধারণত জানি যে ডায়াগ্রাম আসলে জিনিসটাকে আমরা সম্ভবত সবাই চিনি না, মনে করুন আমিই জানি না। তো আপনারা কি করবেন, কোনো একটা জিনিস যদি আপনারা যদি না জানেন, আমি সবাইকে বলেছি যে গুগল এমন একটা জিনিস যেখানে অজানা জিনিসও আপনি কিন্তু জানতে পারবেন, অজানা জিনিস কিন্তু আপনি জানতে পারবেন। তো জাস্ট দেখুন, আমি যদি ডায়াগ্রামটাকে যদি কপি করি,
এইটা আমি ডায়াগ্রামটাকে যদি কপি করি, কপি করে যদি আমি যদি গুগলে যদি সার্চ দিই, দেখুন কি আসে। আমি যদি গুগলে লিখে যদি সার্চ করি, এখানে ডায়াগ্রাম লিখে সার্চ করলাম, তো দেখুন আমি ডায়াগ্রাম লিখে সার্চ করলাম। ডায়াগ্রাম লিখে সার্চ করার পর দেখুন আমাদের কিছু ডায়াগ্রাম দিচ্ছে, দেখতে পাচ্ছেন যে কোন প্রসেস থেকে কোন প্রসেসে যাচ্ছে, কোন জিনিস থেকে কোন জিনিস হচ্ছে, কোন জিনিস থেকে কোন জিনিস হচ্ছে, এগুলো আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। এগুলাকে জি স্যার, জি স্যার, ডায়াগ্রাম। তো দেখুন এখন ডায়াগ্রাম ওয়েবসাইট আশা করি বুঝতে পেরেছেন। আমি মুখে যেটুকু বুঝাতাম, চিত্র সহ দেখে আপনারা কিন্তু অনেক ভালো বুঝে গেছেন। জি স্যার। অনেক এগুলো অনেক ওয়েবসাইট দেখতে পাবেন স্যার এগুলো আপনারা। চার্টের মতো দেখা যায়। হ্যাঁ, অনেক ওয়েবসাইটে দেখবেন যাদের হসপিটাল রয়েছে, হসপিটালের যারা হসপিটালের যেগুলো ওয়েবসাইট আছে, ফার্মেসি জনিত যেগুলো ওয়েবসাইট আছে, এগুলোর ভিতরে কিন্তু এরকম ডায়াগ্রাম দেখতে পাবেন যে আঙ্গুলের ভিতরে কতটা রোগ আছে, বা মাথার ভিতরে কতটা রোগ থাকতে পারে, শরীরের মধ্যে কি কি আছে, এগুলো কিন্তু তারা কিন্তু ওয়েবসাইটের ভিতরে বিশ্লেষণ করে দেয়। জি হুম, স্যার। বিশ্লেষণ করে দেয়। তো এগুলা বেশিরভাগ আপনারা পাবেন যে হসপিটাল জনিত যেগুলো ওয়েবসাইট আছে, হসপিটাল জনিত যেগুলো ওয়েবসাইট আছে, তারা কিন্তু ডায়াগ্রাম ব্যবহার করে। আবার এগুলাতেও আপনারা ডায়াগ্রাম পাবেন। দেখুন আমি যদি একটু নিচে যাই, এই দেখুন, কোথায়? একটু আমরা এই খুঁজাখুঁজি করলে পেয়ে যাব। আচ্ছা যাই হোক, আমরা একটু খুঁজলে পেয়ে যাবো, এগুলোর মধ্যে ডায়াগ্রাম আছে। আবার যদি আপনি যদি হসপিটাল রিলেটেড যদি কোনো ওয়েবসাইটে যান, তো আমি যদি এখানে যদি লিখি হসপিটাল, হ্যাঁ, বেস্ট বেস্ট হসপিটাল, আমি যদি বেস্ট হসপিটাল ইন বাংলাদেশ লিখে যদি সার্চ করি, আমি যদি অলে যদি যাই, এখানে যে কোনো একটা ওয়েবসাইটে আমি যাই, মনে করুন এই ওয়েবসাইটে আমি যাচ্ছি। আচ্ছা, এটা এরর দেখাচ্ছে, আমরা আরেকটাতে যাই, আমরা ইউনাইটেড হসপিটালে যাই। সেটা বাংলাদেশের মধ্যে অনেক মানে নাম করা একটি হসপিটাল, ইউনাইটেড হসপিটাল। আচ্ছা, আমাদেরটা লোডিং হচ্ছে। আজকে জাস্ট আপনাদেরকে আমি আর্টিকেল রাইটিং বিষয় নিয়ে নলেজ দেবো, আর আগামী দিন থেকে মেইন টপিকসে চলে যাব। ওকে স্যার। দাঁড়ান, আমি এখানে যাই, ট্রেনিং এ যাই, গ্যালারি মিডিয়া সেন্টার, গ্যালারি সার্ভিস, দাঁড়ান এখানে যে কোনো একটা পেয়ে যাবো আমি, ইমার্জেন্সি। আচ্ছা, মনে করুন এখানে তার চার্ট চার্ট আকারে দিয়েছে, তাই না? মনে করুন এখানে তার চার্ট আকারে দিয়েছে, এই চার্টকেই বলা হয় ডায়াগ্রাম। আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু এখানে চার্ট আকারে দিয়েছি, আবার এখানে কিন্তু আমরা আমরা কি পেয়েছি, ডায়াগ্রাম আকারে পেয়েছি। আপনারা ধরে নিতে পারেন যে এটাই হচ্ছে ডায়াগ্রাম। ঠিক আছে, ওকে। জি তো এরপর আমাদের কি রয়েছে, গ্রাফিক চার্ট। গ্রাফিক চার্ট, যে চার্ট আকারে যে জিনিসটা থাকে। তো গ্রাফিক চার্ট যদি আমি সহজভাবে বুঝাতে চাই, তো দেখুন আমি ঠিক একইভাবে যদি আপনাকে গুগলে সার্চ দিয়ে দেখাই সবচেয়ে ভালো হবে। তো আমি যদি গুগলে যদি সার্চ দিই, সার্চ দিয়ে আমরা ইমেজে যদি চলে যাই, তো দেখুন ইমেজে যাওয়ার পর আমরা কি পাচ্ছি, শেয়ার বাজারের মতো কিছু ইমেজ পেয়ে যাচ্ছি। তো শেয়ার বাজারের মতো কিছু ইমেজ পেয়ে যাচ্ছি। আর এগুলা ইমেজ বেশি ব্যবহার হয় যারা ডোমেইন হোস্টিং এ ব্যবহার করে, যারা বিভিন্ন ওয়েবসাইটে অ্যানালাইটিস করে থাকে, অ্যানালাইটিস ওয়েবসাইট থেকে থাকে, বা কোনো বুস্টিং এ যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে, তো তারা কি করে এই গ্রাফিক চার্ট ইউজ করে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, তো তার জি মানে স্যার। আর্টিকেল রাইটিং এর ক্ষেত্রে আমাদের গ্রাফিক চার্ট প্রয়োজন, ডায়াগ্রাম প্রয়োজন, ইমেজ প্রয়োজন এবং ভিডিও প্রয়োজন। এই চারটা আমাদের অবশ্যই মাস্ট বি প্রয়োজন। এই চারটা আমাদের মাস্ট বি প্রয়োজন। আমি আবার বলে দিচ্ছি, আমাদের অবশ্যই ইউজ করতে হবে গ্রাফিক চার্ট, ডায়াগ্রাম, ইমেজ, ডায়াগ্রাম, তারপর ইমেজ, তারপর ভিডিও। এগুলো অবশ্যই আমাদেরকে ব্যবহার করতে হবে। এরপর যে জিনিসটা আমরা পাচ্ছি, এরপর হচ্ছে স্টেপ বাই স্টেপ ইন্সপায়ারিং, ফ্রেন্ডলি অ্যান্ড এ টু জেড গাইডলাইন। মানে হচ্ছে ধাপে ধাপে অনুপ্রেরণাগুলি বন্ধুত্বপূর্ণ এবং এ টু জেড নির্দেশিকা বা নির্দেশনা। আপনাকে কি কি করতে হবে, এই যে উপরে যে স্টেপগুলো আমি দেখালাম, এই যে উপরে যে স্টেপগুলো আমি দেখালাম, ইউজ বুলেটিং পয়েন্ট,
ইউজ অ্যাক্টিভ ভয়েস, ডোন্ট ইউজ উইসেল ওয়ার্ড, তারপর ইউজ এক্সাম্পল, এগুলো আপনাকে ফলো করে করে কি করতে হবে, কাজ করতে হবে। এবং আপনাকে অবশ্যই কি করতে হবে, স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। তো স্টেপ বাই স্টেপ কাজ করতে হলে আমাদেরকে কি করতে হবে, আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে আইডিয়া নিব। তো দেখুন আমাদের ব্যাকপেনি আন্ডারে এগুলো ওয়েবসাইট আছে, আমাদের ব্যাকপেনি আন্ডারে এগুলো ওয়েবসাইট আছে, আমাদের কম্পিটিটর আছে। তো তাদের কাছ থেকে আমরা দেখবো যে তারা কিভাবে কিভাবে আর্টিকেলগুলো অন্যান্য ওয়েবসাইটের জন্য সাজিয়ে লিখেছে, তারা কিভাবে লিখেছে, ওই সবগুলো কি করবো আমরা আমরা তাদের কাছ থেকে কি করব, পয়েন্ট আকারে তুলে নেব। মনে করুন ওভারভিউ হচ্ছে আমার একটা পয়েন্ট, ওভারভিউ আমার একটা পয়েন্ট, এটা আমরা খাতায় লিখলাম। এরপর ওভারভিউ পরে আমি কি দিতে পারি, ওভারভিউ পরে আমি দিতে পারি প্রোডাক্ট এন্ড সার্ভিস, এটা হচ্ছে আমার একটা পয়েন্ট। হ্যাঁ, এগুলো সব কিছু কি করব, আমি পয়েন্ট আকারে নেব। এই পয়েন্টের আন্ডারে কি করব, আমরা কি কি লিখতে পারি, আর্টিকেল লিখতে পারি। তো এগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনাকে ফলো করতে হবে। তো তার মানে এই নয় যে আপনি তার আর্টিকেলগুলো কপি করে নেবেন, আপনি তার কাছ থেকে আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে আপনি আপনার মতো করে লিখবেন। কিন্তু এই কলামগুলো আপনি কপি করতে পারেন, এই কলামগুলো আপনি কপি করে আপনার আপনার মতো লিখতে পারেন, সমস্যা নেই। ওকে, এরপর রয়েছে গিভ সাম কমন কোয়েকশন অ্যান্ড আনসার। গিভ সাম কমন কোয়েকশন এবং আনসার, আপনাকে অবশ্যই কিছু সাধারণ প্রশ্ন ও উত্তর দিতে হবে। মনে করুন আমরা একটা ওয়েবসাইটে চলে গেলাম, ওয়েবসাইট যে কোনো ওয়েবসাইটে যাওয়ার পর যে কোনো ওয়েবসাইটে যাওয়ার পর মনে করুন এখানে এখানে সে আর্টিকেল লিখলো, লেখার পর একদম নিচে কিন্তু এখানে আনসার, এই জিনিসটার প্রশ্ন দেওয়ার মতো দিয়ে থেকে থাকে, আপনার প্রশ্ন দেওয়ার মতো কিছু আর্টিকেল থেকে থাকে। এখানে সম্ভবত নেই, আচ্ছা একটু দেখি। আচ্ছা এই সাইটে আমরা, এই সাইটে সম্ভবত নেই, আমরা এই সাইটে একটু দেখি। এই দেখুন সে এই সাইটে কি করলো, এই এই জিনিসটা হচ্ছে একটা হসপিটালের ওয়েবসাইট। এই হসপিটালের ওয়েবসাইটের ভিতরে সে কি করলো, আর্টিকেল লিখলো ইমার্জেন্সির জন্য কি কি সুবিধা আছে। তারপর তারপর এখানে সে লিখলো অ্যাম্বুলেন্স সার্ভিস, তার অ্যাম্বুলেন্সটা ছবি দেখালো। এই যে ইমেজগুলো আমরা পেয়ে যাচ্ছি, ইমেজটা আমরা পেয়ে গেলাম। তারপর এখানে ডায়াগ্রামও পেয়ে গেলাম, রেড চার্ট অফ অ্যাম্বুলেন্স সার্ভিস, এখানে তার অ্যাম্বুলেন্স সার্ভিসটা কি করলো, ডায়াগ্রাম আকারে সে দিয়ে দিল। এরপর যদি আমরা একটু নিচে আসি, তারপর এখানে তার ফার্স্ট কিভাবে স্কিল আছে অ্যাম্বুলেন্সের, কিভাবে ইম্পর্টেন্ট, কিভাবে কিভাবে অনেক ধরনের সে অনেক কিছু লিখছে, মনে করেন যে অনেক ধরনের অনেক কিছু লিখছে। লেখার পর সে কি করলো, এখানে কিভাবে কিভাবে ফলো করতে হবে না বিভিন্ন জিনিস সে দিল। যার পর একদম নিচে দেখুন এই সব বিষয়ের উপরে সে কি করলো, কোয়েকশনের একটি বান্ডার খুলে দিল। এই দেখুন আকসে কোয়েকশন, এই দেখুন আমরা এখানে তার জন্য আমাদের নেম দিতে পারি, আমাদের ফোন নাম্বার দিতে পারি, ইমেল দিতে পারি, এবং পোস্টাল অ্যাড্রেস দিতে পারি, এবং আমার কোনো জিনিস যদি তাদের সাথে লিখার বিষয় থাকে আমরা লিখতে পারি। এই লেখাকে বলা হয় কি, এই আমি একটু লিখে দিয়েছি, কিছু সাধারণ প্রশ্ন উত্তর দিন। মানে এখানে আপনাকে অবশ্যই কিছু প্রশ্ন এবং আনসারের জায়গায় রাখতে হবে, যাতে মানুষ, আপনি যে এই যে আর্টিকেলগুলো লিখবেন, এই যে আর্টিকেলগুলো লিখবেন, ঠিক আছে, এই যে আর্টিকেলগুলো লিখলেন, কোথায়, এই যে আর্টিকেল, এই যে আপনি এই বিষয়ের উপর যে একটা আর্টিকেল লিখলেন, হ্যাঁ, আপনি যখন একটা আর্টিকেল লিখবেন তখন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে এই লেখার উপরে মানুষ কি কি প্রশ্ন করতে পারে। এই যে আপনি এতগুলো জিনিস লিখলেন, এই লেখা এই জিনিসগুলো কিন্তু আপনাকে আপনাকে তৈরি করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই আকসেপ কোয়েকশন এটা তো বাইরে আপনাকে কখনোই ওয়েবসাইটের দিবে না। ওয়েবসাইটের যখন আর্টিকেল রাইটিংয়ের কাজ দিবে, হতে পারে কোনো বায়ার আপনাকে দিয়ে বলতে পারে যে অ্যাক্সেস দিয়ে বলতে পারে যে তুমি আমার জন্য ওয়েবসাইটের ভিতরে আর্টিকেল লিখে দাও। আবার কোনো বায়ার বলতে পারে যে জাস্ট আমাকে আর্টিকেল লিখে দাও, আমি আমার ওয়েবসাইটের ভিতরে ওগুলো সেট করব। যদি কোনো বায়ার যদি আপনাকে অ্যাডমিন করে দেয় তার ওয়েবসাইটের জন্য, তাহলে তো আপনি লিখতে পারবেন। আর যদি কোনো বায়ার যদি আপনাকে অ্যাডমিন না দিয়ে বলে জাস্ট আমাকে আর্টিকেল লিখে দাও, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেক্ষেত্রে আপনাকে এই আপনি যে এগুলো আর্টিকেল লিখবেন, মনে করুন এই পেজের জন্য আপনি এই আর্টিকেলগুলো লিখলেন, সে বললো যে আমার আমার অ্যাম্বুলেন্স, আমার ইমার্জেন্সি সার্ভিসের জন্য একটা আর্টিকেল লিখে দেন। হ্যাঁ, তো আপনি এই আর্টিকেলগুলো তাকে লিখে দিলেন। তো আপনি যে এই আর্টিকেলগুলো লিখবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার এই লেখার মধ্যে কি কি আছে, বা মানুষ এই এই লেখার মধ্যে থেকে কি কি আপনাকে প্রশ্ন করতে পারে, এই লেখাগুলো পড়ে মানুষের মধ্যে কি কি প্রশ্ন জন্মাতে পারে, এই প্রশ্নগুলো আপনি লিখে বায়ারকে জমা দিতে হবে। বা মনে করুন যে এখানে অনেকগুলো সার্ভিস আছে, আমি হয়তো জিজ্ঞাসা করতে পারি যে অ্যাম্বুলেন্সের রেট কি আর কিছু কম হতে পারে না, বা এখানে এখানে আমি লিখে দিলাম যে 6 ঘন্টার আগে আপনি আপনি যখন আমাকে ফোন করবেন অ্যাম্বুলেন্সের জন্য, 6 ঘন্টার ভিতরে আপনার বাসায় অ্যাম্বুলেন্স পৌঁছে যাবে। হ্যাঁ, লিখলাম। তো আমি আমি হয়তো প্রশ্ন করতে পারি, কমন প্রশ্ন, যে 1 ঘন্টার ভিতরে কি অ্যাম্বুলেন্স পাঠানো সম্ভব, লিখতে পারি। তো সেই জিনিসে এই কমনগুলা, কমন যে কোয়েকশন আছে, এই কোয়েকশনগুলো আপনাকে লিখে বায়ারকে দিতে হবে।
হয়তো হয়তো আপনারা মানে এখন বলবেন যে স্যার আমরা কিভাবে বুঝবো যে বায়াররা মানুষ কিভাবে কোয়েকশনটা করবে। আপনি যখন আর্টিকেলটা লিখবেন এই আর্টিকেলটা আপনিই লিখে দেবেন। আপনি যখন এই আর্টিকেলগুলো লিখবেন তখন আপনার নিজের মধ্যে প্রশ্ন জাগবে যে এই আর্টিকেলের উপরে মানুষ কি কি প্রশ্ন করতে পারে, কারণ এটা তো লিখে তো আপনি দিয়েবেন, এই আর্টিকেলগুলো আপনি তো লিখবেন, তখন আপনিই বুঝতে পারবেন যে এই লেখার উপরে মানুষ কি কি প্রশ্ন করতে পারে। যতগুলা প্রশ্ন করতে পারে ওই অতগুলা প্রশ্নর কোয়েকশন বায়ারকে আপনি দিয়ে দেবেন। তখন বায়ার কি করবে, তখন বায়ার এই এই যে আক্স এ কোয়েকশনের জায়গায় সে বসিয়ে দিবে। তখন কোনো মানুষ যদি এই আক্স এ কোয়েকশনে যাওয়ার পর যদি মানে এই ওয়েবসাইটের ভিতরে যদি কোনো প্রশ্ন করে, ওয়েবসাইট কি করবে, রোবট আপনার দেয়া যে প্রশ্নটা আছে ওই প্রশ্ন অটোমেটিক তাকে ফেরত দিয়ে দিবে, অটোমেটিক তাকে ট্রান্সফার করবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন টেল এ স্টোরি, একটি গল্প বলো, মানে আপনাকে একটি গল্প লিখতে হবে। তো দেখুন এখানে সে কি করলো, একটি গল্প কিভাবে লিখবেন, এখানে সে অনেকগুলো জিনিস লেখার পর একদম নিচে চলে আসলো, অনেক নিচে চলে আসলো, অনেক নিচে চলে আসলো। আসার পর দেখুন এখানে এখানে সে কি করলো, ওভারভিউ লিখলো, তারপর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস লিখলো, লেখার পর একটু নিচে চলে যান, যাওয়ার পর এখান থেকে কোথায়, এখান থেকে কি করলো, রিস্ক ফ্যাক্টরস, হ্যাঁ এখানে সে একটা জিনিস লিখলো। তো এই জিনিসগুলো হচ্ছে গল্প। আপনাকে এই ক্লিনিকের কি কি সুবিধা আছে, এই ক্লিনিকে কি কি সুবিধা আছে, এই ক্লিনিকে এসে মানুষ কি কি সুবিধা পেতে পারে, ক্লিনিক যদি ক্লিনিক নিয়ে যদি হয়ে থাকে তো আপনি ক্লিনিক সম্পর্কে একটা স্টোরি লিখে দিতে হবে। আপনি ক্লিনিক নিয়ে একটা স্টোরি লিখে দিতে হবে, বা একটা ঔষধ কোম্পানি বা নাপা কোম্পানি আপনাকে কি করলো, যে নাপা নিয়ে তার জন্য কি কি করতে হবে, একটি আর্টিকেল লিখে দিতে হবে। যখন আপনি নাপা নিয়ে একটি আর্টিকেল লিখবেন তখন আপনি বুঝতে পারবেন যে নাপা কোম্পানি ওষুধ ভালো না খারাপ, তখন তার ভালো দিক এবং খারাপ দিক নিয়ে দিয়ে আপনাকে কি করতে হবে, একটি আর্টিকেল লিখে দিতে হবে বা একটা স্টোরি লিখে দিতে হবে যে নাপা খেয়ে বর্তমানে নাপার চাহিদা কেমন, বর্তমানে নাপা ওষুধ ব্যবহার করে কতজন মানুষ ভালো হচ্ছে, কতজন মানুষ ভালো হচ্ছে না, এইসবগুলো নিয়ে আপনি একটা স্টোরি লিখে দিতে হবে। তো এগুলা কিভাবে স্টোরি লিখবো, কিভাবে আর্টিকেল লিখবো, সবগুলো আমি দেখিয়ে দিব। জাস্ট আজকে আপনারা জাস্ট এক্সাম্পল হিসাবে, মানে এক্সাম্পল হিসাবে আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে আর্টিকেলের জন্য প্রথমে আপনারা প্রস্তুত হতে হবে, কি কি মেনটেন করে আপনার আর্টিকেল লিখতে হবে, এই জিনিসগুলো আমি আপনাদেরকে জাস্ট বোঝাচ্ছি। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আর্টিকেল লেখার ক্ষেত্রে আমাদেরকে কোন কোন ধাপটা আমাদেরকে ফলো রাখতে হবে, প্রথমটা হচ্ছে ইউজ বুলেট পয়েন্ট, আমাদেরকে বুলেট পয়েন্টগুলো কি করতে হবে, ব্যবহার করতে হবে। তো দেখুন উপরে কিন্তু আমরা কি লিখেছি, মনে করুন এটা হচ্ছে আমার একটা আর্টিকেল, এর আর্টিকেলের আন্ডারে আমি কয়েকগুলো লাইন লিখেছি, গ্রেট রুলস অফ আর্টিকেল রাইটিং, এটা হচ্ছে আমার মেইন পয়েন্ট। এই পয়েন্টের আন্ডারে আমি এগুলো লিখেছি, আর এগুলো কিন্তু বুলেট আকারে করে দিয়েছি যাতে আমার এই লেখাগুলো সৌন্দর্য দেখা যায়। ঠিক তেমনি আপনাকেও লেখার ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ দেখবেন এই ওয়েবসাইটের ভিতরে যখন আর্টিকেল লিখেছে প্রত্যেকটা মানুষ কি করেছে, এখানে বুলেটিং করে দিয়েছে। এই দেখুন প্রত্যেকটা মানুষ বুলেটিং করে দিয়েছে যাতে তার এই আর্টিকেলটা দেখতে অনেক ভালো লাগে, দেখতে অনেক ভালো লাগে। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনাকে এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। আপনাদের যারা আছেন সবাই হয়তো স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো দেখুন প্রথমে আপনি ইউজ বুলেটিং পয়েন্ট, এটা অবশ্যই আপনাকে করতে হবে। তারপর ইউজ অ্যাক্টিভ ভয়েস, আপনাকে অবশ্যই কমন এবং সহজ বাক্য ব্যবহার করতে হবে। আপনাকে সহজ এবং একদম কমন এবং সহজ বাক্য ব্যবহার করতে হবে যেগুলা মানুষ পড়েই বুঝতে পারে, যেগুলো মানুষ পড়েই বুঝতে পারে। এমন কোনো ওয়ার্ড ব্যবহার করা যাবে না যেগুলো অনেক কঠিন হয়ে যাবে, যেগুলো মানুষের উচ্চারণ করতে অনেক কঠিন মনে হবে, এগুলো ব্যবহার করা যাবে না। ডোন্ট ইউজ উইসেল ওয়ার্ড, একই কথা বারবার ব্যবহার করা যাবে না, একই শব্দ বারবার ব্যবহার করা যাবে না। একটা ওয়ার্ডের মধ্যে একটা শব্দ একবারই ব্যবহার করতে হবে, তখনই আপনার আর্টিকেলটা সুন্দর হবে। তো আমি এখানে কিছু এক্সাম্পল দিয়েছি বায়ার কি 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 করতে পারে। এরপর দেখুন, এরপর আপনাকে কি করতে হবে, ইউজ শর্ট সেন্টেন্স, আপনাকে অবশ্যই সংক্ষিপ্ত বাক্য ব্যবহার করতে হবে। কোন একটা আর্টিকেল লিখলেন, একটা টাইটেলের পিছনে আপনি আর্টিকেল লিখবেন একদম সংক্ষিপ্ত করে, একদম শর্ট করে, ঠিক আছে? ওকে, এরপর আপনাকে ইউজ করতে হবে, ইউজ ইউজ কি কি করতে হবে, গ্রাফিক চার্ট, ডায়াগ্রাম, ইমেজ, ভিডিও, এই চারটা জিনিস আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। আপনার যদি আর্টিকেলটা এখনকার যে সময়ের সাথে যদি তাল মিলিয়ে যদি আপনি চলতে চান, অবশ্যই আপনাকে গ্রাফিক চার্ট, ডায়াগ্রাম, ইমেজ, ভিডিওগুলো ব্যবহার করতে হবে আপনার ওয়েবসাইটের ভিতরে। এরপর আছে দেখুন স্টেপ বাই স্টেপ ইন্সপায়ারিং, ফ্রেন্ডলি অ্যান্ড এ টু জেড গাইডলাইন, আপনাকে অবশ্যই
বন্ধুত্বপূর্ণ এবং সম্পূর্ণ নির্দেশনা মেনে চলতে হবে। এই নির্দেশনা আমরা কিভাবে মেনে চলবো? আমরা তো জানি না কিভাবে আর্টিকেল রাইটিং করব, আমরা আমাদের কম্পিটিটরদের ফলো করব। এই হচ্ছে আমাদের ব্যাকপেইন। তো আমাদের ব্যাকপেইন গুলো কিভাবে তাদের আর্টিকেল লিখেছে তাদেরকে ফলো করে করে আমরা তৈরি করব। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমাদের কি করতে হবে? কিছু কমন কোয়েকশনের আনসার দিয়ে রাখতে হবে। কিছু কমন কোয়েকশনের আনসার দিতে হবে, যাতে বায়ার এইগুলা কি করে আমরা যে আর্টিকেলটা লিখবো ওই আর্টিকেলের আন্ডারে কিছু কমন কোয়েকশন লিখে দিতে হবে বায়ারকে, যাতে কোনো মানুষ তাকে কোয়েকশন করার সাথে তারা যেন আনসার দিতে পারে। ওকে, তারপর রয়েছে টেল স্টোরি। আপনি কি করতে হবে? একটি গল্প লিখতে হবে। আপনি যে আর্টিকেলটা লিখলেন, এতগুলা জিনিস লিখলেন, একটা গল্পের মধ্যে একদম সংক্ষিপ্ত করে, একদম শর্ট করে একটা গল্প লিখে একদম নিচে আর্টিকেলের নিচে উপস্থাপন করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আগামী ক্লাসে আমরা শিখব কিভাবে আর্টিকেল রাইটিং করব, রাইটিং এর কাজ করব, এবং কিভাবে আমরা আর্টিকেল রাইটিং এর জন্য একটা টাইটেল ইউজ করব। এই জিনিসগুলো আমরা আগামী কালকে শিখব। আচ্ছা, সবাই আজকে যে ক্লাসটা দেখেছেন সবাই কি পারবেন নাকি কঠিন মনে হচ্ছে? না স্যার, পারবো ইনশাআল্লাহ। জি স্যার পারবো। আপনারা যদি আর্টিকেল রাইটিং কাজ না পারেন, আমি আবার বলে দিচ্ছি, আর্টিকেল রাইটিং এর যদি আপনি ভালো আর্টিকেল রাইটিং করতে পারেন, অবশ্যই আপনি যে ওয়েবসাইটের জন্য কাজ করবেন এই ওয়েবসাইট র্যাঙ্কিং এ চলে আসবে। আর্টিকেল রাইটিং এর উপরে একজন বাইরের ওয়েবসাইট 50% গুগল টপে আসার চান্স রয়েছে। তার মানে আপনি যত সুন্দর করে আর্টিকেল লিখবেন তত বেশি বাইরের গুগল টপে আসার চান্স তত বেশি থাকবে। আর আপনি যদি আর্টিকেল রাইটিং যদি কাজ না পারেন, অবশ্যই আপনি কখনোই ওয়েবসাইটে কাজ পারবেন না। তো আমি আস্তে আস্তে কিন্তু সব কিছু শেষ করে কিন্তু আমি একদম লাস্ট পর্যায়ে কিভাবে ওয়েবসাইট তৈরি করবেন এই জিনিসগুলো দেখাবো। ওয়েবসাইট তৈরির কাজটা দেখানোর জন্য আমি এতগুলো ক্লাস করাচ্ছি। ঠিক আছে? আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করতে হলে অবশ্যই ওয়েবসাইটের ভিতরে আপনাকে আর্টিকেল রাইটিং করতে হবে। এই যে আপনি সোহেল, আপনি ওয়েবসাইট একটা তৈরি করলেন, এটার ভিতরে অনেক অনেক কিছু লেখালেখি করেছেন। হ্যাঁ জি স্যার। যখন আপনি আর্টিকেল রাইটিং এর ক্লাসটা শেষ করবেন, আপনি যখন আমাকে কাউকে প্রশ্ন করেছেন যে স্যার আমার ওয়েবসাইটটা দেখে দিন সঠিক আছে কিনা, আমি কি বলেছিলাম? যে আপনি পুরোপুরি শেষ করেন তখন আমি দেখবো। কারণ আমি এই জিনিসটা দেখতে চাই, কারণ আমি দেখলে আপনার ভুলগুলো ধরতে পারতাম। কিন্তু এই যে আর্টিকেল রাইটিং এর ক্লাস শেষ করার পর আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ওয়েবসাইটের ভিতরে কোথায় আপনি আর্টিকেলে ভুল করেছেন। জি স্যার। ঠিক আছে? জি। তো সবাই একটু মাইকটা আনমিউট করুন। যে আজকের ক্লাসটা আমার কাছে লাগতেছে যে অনেক সহজ মনে হচ্ছে। জি স্যার, অনেক সহজ স্যার। সবাই কি পারবেন? জি স্যার পারবো। জি স্যার পারবো। যে পয়েন্টগুলো লিখে রেখেছি বা আপনাদেরকে দেখিয়েছি, ওই পয়েন্টগুলো যদি আপনারা অনুসরণ করেন 100% আপনারা আর্টিকেল রাইটিং এর কাজ করতে পারবেন। 100% আপনারা আর্টিকেল রাইটিং এর কাজ করতে পারবেন। এটা হচ্ছে আমাদের আর্টিকেল রাইটিং। ঠিক আছে? আমি চাইলে একদিনে কিন্তু আর্টিকেল রাইটিং এর ক্লাসে শেষ করাতে পারতাম, কিন্তু আপনাদের উপর অনেক আমি কি করতেছি, 2 ধাপে বা 3 ধাপে ক্লাসটা শেষ করতেছি, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। ঠিক আছে? জি স্যার।